যুক্তরাজ্যে শেখ হাসিনা ঘনিষ্ঠদের বিপুল সম্পদের সন্ধান, পাচারের অর্থে সালমান সোবহান সহ রাজনৈতিক ব্যবসায়ীদের অসংখ্য ফ্ল্যাট বাড়ি, গার্ডিয়ানের প্রতিবেদন। 5G চালু করতে নিজস্ব ফাইবার নেটওয়ার্ক তৈরি করতে চায় অপারেটররা, বাগড়া বেসরকারি সেবাদাতাদের। সবকিছু বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে বিটিআরসি। ভারতীয় উপকূলে ঘূর্ণিঝড় ফেঞ্জলের আঘাত, চেন্নাই বিদ্যুৎস্পৃষ্টে 4 জনের মৃত্যু, ভারী বৃষ্টিতে তলিয়েছে ঘরবাড়ি সড়ক। তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকে রেড অ্যালার্ট। সকালের সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। যুক্তরাজ্যে শেখ হাসিনার ঘনিষ্ঠ সাবেক মন্ত্রীসহ রাজনীতিক ও ব্যবসায়ীদের বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। পাচারের অর্থে অফশোর কোম্পানির নামে কেনা হয়েছে ফ্ল্যাট থেকে শুরু করে সুবিশাল অট্টালিকা। তালিকায় সালমান এফ রহমান, আহমেদ আকবর সোবহান, নজরুল ইসলাম মজুমদার, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ অনেকের নাম রয়েছে। দেশটির আবাসন খাতে এসব ব্যক্তির বিনিয়োগ করা সম্পত্তির পরিমাণ 40 কোটি পাউন্ডের বেশি। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে উঠে এসেছে এমন তথ্য। যুক্তরাজ্যে বিলাসবহুল ফ্ল্যাট থেকে শুরু করে অট্টালিকার মালিক হয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠরা। এ তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদস্যরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভার ও বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে জানা যায়, এসব ব্যক্তিদের নামে দেশটির বিভিন্ন স্থানে প্রায় 350টি সম্পত্তি রয়েছে। যুক্তরাজ্য ও দেশটির বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এই সম্পত্তির বেশিরভাগ কেনা হয়েছে। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য গার্ডিয়ানও। সালমানের পরিবারের সদস্যদের লন্ডনের মেফেয়ার এলাকার গ্রোসভেনর স্কয়ারে 7টি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিকানা বা মালিকানায় অংশীদারিত্ব রয়েছে। এগুলোর বেশিরভাগই অফশোর কোম্পানির মাধ্যমে কেনা। এর মধ্যে 2022 সালের মার্চ মাসে 2,67,50,000 পাউন্ডে একটি অ্যাপার্টমেন্ট কিনেছিল সালমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান। সেখানে 3,55,00,000 পাউন্ডে কেনা একটি ফ্ল্যাটও রয়েছে। 2022 সালে খবর বেরিয়েছিল লন্ডনের শায়ানের একটি বাড়িতে বিনা ভাড়ায় থাকতেন শেখ হাসিনার বোন শেখ রেহানা। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের প্রায় 16 কোটি পাউন্ড মূল্যের 300টির বেশি সম্পদ রয়েছে। রাজনীতিবিদদের বাইরে বাংলাদেশের ধনী ও প্রভাবশালী ব্যবসায়ীদেরও যুক্তরাজ্যের সম্পত্তি রয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যের সারে এলাকায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিবারের সদস্যদের 2টি সম্পত্তি রয়েছে। 1,30,00,000 পাউন্ড দিয়ে অফশোর কোম্পানির মাধ্যমে এসব সম্পত্তি কেনা হয়েছে। এছাড়া এলাকাটি পরিদর্শনের সময় আহমেদ আকবর সোবহানের এক ছেলের মালিকানাধীন একটি অট্টালিকা সন্ধান পেয়েছে অবজারভার। দেশটিতে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের সম্পত্তিও জব্দ করা হয়েছে। লন্ডনের কেনসিংটনে তিনিও তার পরিবারের সদস্যরা কিভাবে 3,80,00,000 পাউন্ডের 5টি সম্পত্তি কিনেছেন তা খতিয়ে দেখতে চায় বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্বপ্ন দেখিয়েছিলেন। মালিহা সুরবর্দী, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, শুরু হলো বিজয়ের মাস। এ উপলক্ষে ডিসেম্বরের প্রথম দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় র্যালি বের করা হয়েছে। সেখানে আছেন রিপোর্টার আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, 54তম বিজয় দিবস কিন্তু আসছে 16 ডিসেম্বর এবং ডিসেম্বর মাস কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে। তো সেই জায়গা থেকে যদি বলি, যেহেতু ডিসেম্বর মাস আমাদের প্রাণের, আমাদের বিজয়ের মাস, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালে আমরা যে বিজয় অর্জন করতে পেরেছিলাম সেটা কিন্তু ছিল এই 16 ডিসেম্বরের মাধ্যমে। সেই জায়গা থেকে ডিসেম্বর মাসের মাহাত্ম্য কিন্তু সবসময়ই বেশি। সেই জায়গা থেকে প্রতি বছরই কিন্তু এই ধরনের একটি র্যালি কিন্তু আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা আসলে আমাদের প্রাণকেন্দ্র। এবং আমরা যেমনটা দেখেছি যে এই যে বিজয় র্যালিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে শুরু করে যারা শিক্ষার্থী রয়েছেন, যারা শিক্ষক রয়েছেন, কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু সকালে অংশগ্রহণ করেছেন। এবং আমরা যেমনটা দেখেছি যে এই যে র্যালিটি সেটি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অপরাজেয় বাংলা সামনে থেকে শুরু হয়েছে এবং সেটা টিএসসি হয়ে কিছুক্ষণ আগেই
টিএসসি এবং রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে এবং আবারও কিন্তু এই মুহূর্তে স্মৃতি চিরন্তনী ভিসি চত্বরে যে স্মৃতি চিরন্তনী রয়েছে ঠিক সেখানটায় এসেছে। এবং এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি যে এবার এই র্যালির যারা আসলে অংশগ্রহণ করেছেন তারা এখানটায় অবস্থান করবেন এবং এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, অন্যান্য মুক্তির গান, বিজয় গান হবে, বিজয়ের গান হবে। আসলে এর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতা এবং বিজয়ের যে চেতনা সেটাকে আসলে ধারণ করার মাধ্যমে সাধারণ মানুষ এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা প্রত্যেকে তাদের জায়গা থেকে মহান মুক্তিযুদ্ধকে স্মরণ রাখা এবং মহান মুক্তিযুদ্ধের যে প্রত্যয় যে জ্ঞান সেই জায়গা থেকে আসলে তারা আসলে তাদের যে জাতিসত্তা বারবার এখন বলা হচ্ছে দ্বিতীয় অভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানের পরে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের কথা যে বলা হচ্ছে তারপর থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে নতুন উদ্যমে আসলে বাংলাদেশের যাত্রা, সেই নতুন যাত্রার প্রথম বিজয় দিবস যদি বলা যায় সেটি কিন্তু এবারের বিজয় দিবস। 54 বছর পরে আসা 1971 থেকে সেই জায়গা থেকে এসে এবারের যে মহান বিজয় দিবস তার কিন্তু আলাদা একটি মহত্ব পাওয়া যাবে এবং কিছুক্ষণ পরেই কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। তো এই ছিল এখানকার থেকে আমার কাছে সবশেষ তথ্য। লন্ডন পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের চলমান পরিস্থিতি এবং দলের সাংগঠনিক বিষয়ে আলোচনার কথা রয়েছে তার। স্থানীয় সময় শনিবার বিকেলে বাংলাদেশ বিমানের ফ্লাইটে সস্ত্রীক লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। তাদের স্বাগত জানান স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। সঙ্গে ছিলেন দলের যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক এম এ কয়সার। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা, তারেক রহমানের দেশে ফেরার বিষয়েও বিএনপি মহাসচিব আলোচনা করবেন বলেও জানা গেছে। আমরা যুক্তরাজ্য বিএনপি ওনাকে নিয়ে মহাসচিবকে নিয়ে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে 3 তারিখে রয়্যাল রিজেন্সি হলে আমরা একটি সমাবেশ করব। সেই সমাবেশ যুক্তরাজ্যের সকল সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বাংলাদেশের জনগণ তারা অপেক্ষা করছে দেশনায়ক তারেক রহমানের। তো মহাসচিব ইনশাল্লাহ এর পরে আমাদের মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনাকেও আমরা পাবো। তো আমরা যুক্তরাজ্য বিএনপি এবং প্রবাসীরা আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের নেতা নেত্রীদেরকে আমরা সহসাই আমাদের কাছে আমরা পাচ্ছি। আমরা বিশ্বাস করি ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করবে, সেই আনন্দ আমাদের মাঝখানে বিরাজমান হচ্ছে। দেশে 5G সেবা চালু করতে নিজস্ব ফাইবার নেটওয়ার্ক তৈরি করতে চায় মোবাইল অপারেটররা, যার বিপক্ষে ফাইবার সেবাদাতারা। মোবাইল অপারেটরদের যুক্তি, বেসরকারি প্রতিষ্ঠানের সিংহভাগ ফাইবার ঝুলন্ত, যা অনেক বেশি মাত্রায় দুর্ঘটনাপ্রবণ এবং ব্যয়বহুল। যদিও এসব যুক্তি মানতে নারাজ বেসরকারি ফাইবার প্রতিষ্ঠানগুলো। তারা বলছেন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ক্ষতিগ্রস্ত হবে ব্যবসা ও বিনিয়োগ। তবে সবকিছু বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে বিটিআরসি। শুভ খানের রিপোর্ট। মোবাইলে ভিডিও স্ট্রিমিংয়ের মতো কন্টেন্ট দেখতে 3 থেকে 5 MBPS ব্যান্ডউইথ প্রয়োজন হয়। গ্রাহকের অবস্থান ফাইবারযুক্ত টাওয়ারে হলে সহজেই তা পেয়ে যান। তবে ফাইবার না থাকলে মাইক্রোওয়েভ দিয়ে প্রয়োজনীয় ব্যান্ডউইথ সবসময় মেলে না। এতে খারাপ হয় সেবার মান। নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে দেশজুড়ে সরকারি বেসরকারি 6 প্রতিষ্ঠানের 1,72,000 কিলোমিটার ফাইবার নেটওয়ার্ক রয়েছে। অথচ 45,000 মোবাইল টাওয়ারের মধ্যে ফাইবারে যুক্ত মাত্র 15,000 টাওয়ার, অর্থাৎ প্রায় 27%। আমরা যদি ফাইবার দিয়ে যদি আসলে সার্ভিসটা নিতে পারতাম এবং যদি এটা আন্ডারগ্রাউন্ড থাকতো 100%, তাহলে কিন্তু আমরা নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক পেতাম। এই যে তখন আর এই কথা বলার কোনো সুযোগ থাকতো না যে ফাইবার কেটে গেছে এই কারণে নেটওয়ার্ক বন্ধ। ফাইবার ব্যবহারে মোবাইল অপারেটরদের অনীহা কেন? তথ্য বলছে সামিট ও ফাইবার অ্যাটমের 1,22,000 কিলোমিটার নেটওয়ার্কের মধ্যে 80,000 কিলোমিটারই ঝুলন্ত ফাইবার। যে কোনো মুহূর্তে কাটা পড়ার ঝুঁকি রয়েছে। DWDM মেশিন আমদানির অনুমতি না থাকায় সরকারি ফাইবারও কার্যকরভাবে ব্যবহার করতে পারে না মোবাইল অপারেটররা।
সরকারি ফাইবার প্রতি মিটারে ভাড়া 5 থেকে 7 টাকা, অথচ বেসরকারিতে ক্যাপাসিটি ভিত্তিক ব্যান্ডউইথ ট্রান্সমিশন খরচ 17 থেকে 20 টাকা। আছে ডার্ক ফাইবার ভাড়া না পাওয়ার অভিযোগও। এমন প্রেক্ষাপটে নিরবচ্ছিন্ন 5G সেবা দিতে অন্তত 60 থেকে 80% টাওয়ারে ফাইবার সংযোগ থাকা প্রয়োজন। তাই গাইডলাইনে সংশোধনী এনে ফাইবার নেটওয়ার্ক তৈরির সুযোগ চায় মোবাইল অপারেটররা। যে আমাদের 5Gর ভবিষ্যৎ সেটা গাছের ডালে অথবা বিদ্যুতের খুঁটিতেই ঝুলে আছে। ফাইবার নেটওয়ার্কটা সাজাতে না পারি তাহলে আপনার 4G এবং 5Gর আমরা কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। 2009 সাল থেকে নেটওয়ার্ক স্থাপনে অন্তত $300 মিলিয়ন বিনিয়োগ করেছে বেসরকারি ফাইবার সেবাদাতারা। এখন বিনিয়োগের সুরক্ষা চান তারা। তারাই আমার কাস্টমার, তারা যদি বিল করে ফেলে তাহলে আমার লাইসেন্সের কোনো অর্থহীন হয়ে যায়। আমার লাইসেন্সটাকে করতে পারে, এই লাইসেন্সটাকে ক্যান্সেল করে দিয়ে বন্ধ করে দিয়ে তাদেরকে পারমিশন দিতে পারে। অপারেটরদের দাবি দাওয়া নিয়ে বিচার বিশ্লেষণ করছে বিটিআরসি। ভবিষ্যতে মোবাইল কোম্পানিগুলি যদি ডার্ক কোড না পায়, দেখে না এখন এই ডার্ক কোড মোবাইল অপারেটররা নিজেরা করবে নাকি অন্য কারো কাছ থেকে নিবে। সো উইল হ্যাভ টু সি যে কোন জিনিসটা সাস্টেইনেবল হবে বেশি। দেশের টেলিকম সেবার শুরুতে ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণ সবার জন্য উন্মুক্ত থাকলেও 2009 সালে বিটিআরসি এনটিটিএন লাইসেন্স দেয় তা বন্ধ হয়ে যায়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কর্মবিরতি, অফিস ও ফ্যাক্টরিতে ঝুলছে তালা। সিলেটে প্রায় 3 মাস ধরে মজুরি পাচ্ছেন না কয়েক হাজার চা শ্রমিক। এতে মানবেতর জীবনযাপন করছেন তারা। বছরের পর বছর আন্দোলন করে এলেও ন্যায্য সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ চা শ্রমিকদের। 170 বছরে দৈনিক মজুরি দাঁড়িয়েছে মাত্র 170 টাকায়। বিস্তারিত ইকরামুল কবিরের প্রতিবেদন, ছবি তুলেছেন নওশাদ আহমেদ চৌধুরী। মৌসুমের শেষ সময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন লাক্কাতুরা সহ ছোট বড় 18টি বাগানের চা পাতাগুলো গাছেই নষ্ট হয়ে গেছে। গাঢ় সবুজ পাতাগুলো ধূসর বর্ণ ধারণ করেছে। বাগানের বৈচিত্র্য নষ্টের সঙ্গে সঙ্গে জীবনযাপনে ছেদ পড়েছে শ্রমিকদের। কয়েক হাজার শ্রমিক প্রায় 3 মাস ধরে মজুরি না পাওয়ায় কষ্টে দিন কাটাচ্ছেন। চলছে কর্মবিরতি, অফিস ও ফ্যাক্টরিতে ঝুলছে তালা। কর্মকর্তা কর্মচারীরা বঞ্চিত বেতন ভাতা থেকে। এরকম অবস্থার মাঝে আসি, একবেলা খায় একবেলা খায় না। জঙ্গল থেকে আলু কুড়িয়া খাইলাম, কচু শাক তুলিয়া তোকে লাকড়ি লইয়া 4টা বেচিয়া খাইলাম। কাম কাজ নাই বাগানে, আজ 5-6 মাস আছে। 5 আগস্ট সরকার পতনের পর কোম্পানির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। পালিয়ে যায় এনটিসির চেয়ারম্যান শেখ কবির হোসেন। তো এটা শুধু শ্রমিকদের ক্ষতি হচ্ছে না, এটা শিল্পের ক্ষতি হচ্ছে, রাষ্ট্রেরও ক্ষতি হচ্ছে। যত দ্রুত সম্ভব এই ধ্বংসের হাত থেকে চা বাগানকে রক্ষা করা অতি জরুরি। প্রায় 2 মাস ধরে এ বাগানের চা পাতা উত্তোলন বন্ধ থাকার ফলে বাগানের চা পাতাগুলো আগাছায় পরিণত হয়েছে। শুধু ন্যাশনাল টি কোম্পানির 18টি বাগান নয়, সংকটে পড়ে ছোট বড় অনেক বাগানের চা পাতা সংগ্রহ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন কর্তৃপক্ষ। এই মুহূর্তে আমি মনে করি সরকার, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ টি বোর্ড এবং আমরা যারা স্টেক হোল্ডার আছি সবাইকে সম্মিলিতভাবে একটি পদক্ষেপ নিতে হবে। চলতি মৌসুমের চা উৎপাদনের লক্ষ্যমাত্রা 10 কোটি 80 লাখ কেজি। আগের বছরের তুলনায় দেশের 168টি বাগান অর্ধ কোটি কেজি চা উৎপাদনে পিছিয়ে আছে। নিরসন সহ যোগাযোগ ব্যবস্থা সহজ করতে 2022 সালে নেওয়া হয় শেরপুর ময়মনসিংহ সড়ক উন্নয়ন প্রকল্প। প্রায় 2.25 কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে রহমতপুর আর্চ স্টিল সেতু সহ শেরপুর পর্যন্ত 43 কিলোমিটার সড়ক নির্মিত হবে। এতে কমবে অন্তত 20 কিলোমিটার দূরত্ব, বাঁচবে সময়। তবে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি। মেয়াদ শেষ হতে মাত্র 7 মাস বাকি থাকলেও জমি অধিগ্রহণ শেষ না হওয়ায় ময়মনসিংহের অংশে কাজ শুরুই হয়নি। বিস্তারিত জানাচ্ছেন ওবায়দুল হক, ক্যামেরায় ছিলেন হোসেন আলী। দীর্ঘদিন পড়ে আছে ব্লকসহ সেতু ও সড়ক নির্মাণের প্রয়োজনীয় যন্ত্রপাতি। শেরপুর ময়মনসিংহ সড়ক উন্নয়ন প্রকল্পের ময়মনসিংহ অংশের কাজ শুরু হয়নি 1 বছরেও। 2022 সালের 10 মে প্রকল্পটি অনুমোদন হয়। পরের বছরের নভেম্বরে সম্পন্ন হয় টেন্ডার প্রক্রিয়াও। আগামী বছরের জুনে শেষ হবে মেয়াদ। তবে 7 মাস বাকি থাকলেও মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি। শুধু জমি অধিগ্রহণ জটিলতায় এখনো শুরুই হয়নি কাজ। ক্ষতিগ্রস্তরাও টাকা পাক, কিন্তু ডেভেলপমেন্টের কাজটা হোক, আমাদের কোনো বাধা নাই। আমাদের তো জায়গাগুলি একবার হয়েছে শুনছি, কিন্তু আমরা তো কোনো টাকা পয়সা এখন ধরে
জমি পাই নাই, সরকার নিতেছেও না, আমরা জমি বেচা কিনি করাইতেছি। সড়ক বিভাগ নতুন এই সড়কটি নির্মাণে 4টি প্যাকেজে বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করে। গত 1 বছরে শেরপুর অংশের 40 ভাগ কাজ সম্পন্ন হলেও ময়মনসিংহ অংশের কাজ শুরুই করতে পারেনি সড়ক বিভাগ। এদিকে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীর উপর রহমতপুর আর্চ স্টিল সেতুর প্যাকেজের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড NDE। নগরীর রহমতপুর বাইপাস সড়ককে ব্রহ্মপুত্রের অপর প্রান্তের চর জেলখানা এলাকার সড়কে সংযুক্ত করবে 1471.66 মিটার দীর্ঘ 2 লেনের সেতুটি। শুধুমাত্র জমি অধিগ্রহণ করতে না পারায় এগুলো পড়ে আছে বছরখানেক ধরে। এতে প্রতি মাসে কয়েক লাখ টাকা গচ্ছা যাচ্ছে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। জেনারেটরগুলো ব্যাটারি ডাউন হয়ে গেছে, এগুলো আবার নতুন করে সার্ভিসিং করতেছি। আমাদের ইকুইপমেন্ট, জনবল, কনস্ট্রাকশন কাজ যা যা দরকার, অফিস অ্যারেঞ্জ করা, ক্যাম্প করা, এগুলো আমরা সব কিছু তৈরি করে রাখছি। জমি উন্নয়নের কাজটা শেষ না হওয়ার কারণে আমরা এখন পর্যন্ত কাজটা শুরু করতে পারি নাই। আগামী 1 মাসের মধ্যে অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা সড়ক ও জনপথ বিভাগের। ভূমি অধিগ্রহণের কাজ সেটা আমরা ইতিমধ্যে ভূমি মন্ত্রণালয়ে প্রেরণ করেছি, সেখান থেকে অনুমোদন হইলে আমরা পুরোদমে কাজ শুরু করতে পারবো বলে আশা করছি। প্রকল্পের আওতায় রহমতপুর সেতু সহ নতুন 43 কিলোমিটার সড়কটি নির্মিত হলে যানজট নিরসনের পাশাপাশি শেরপুর ও ময়মনসিংহের যোগাযোগ ব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 1842 কোটি টাকা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। প্রাকৃতিক সৌন্দর্য ও নৈসর্গিক আকর্ষণের অনন্য জনপদ মৌলভীবাজার। প্রতি বছর শীত মৌসুমে পর্যটকদের ঢল নামে চায়ের রাজধানীতে। কয়েক মাস ব্যবসায় মন্দাভাব থাকলেও এবার ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ব্যবসায়ীরা। পর্যটকদের নিরাপত্তায় সজাগ আইন শৃঙ্খলা বাহিনীও। শাহ ওলিদুর রহমানের তথ্য, মোহাম্মদ ইয়ারুব আহমেদের ছবিতে রিপোর্ট। উঁচু নিচু পাহাড়ের ভাজে ভাজে সবুজ গালিচায় মোড়ানো 2টি পাতা, 1টি কুড়ি, একই সঙ্গে পাহাড়ি ঝর্ণার কলতান, আবার লাউয়া ছড়ার প্রাণ প্রকৃতি আর হাওরের অথই জল। এ নিয়েই পর্যটন জেলা মৌলভীবাজার। প্রাকৃতিক সৌন্দর্য ও নৈসর্গিক আকর্ষণের অনন্য এই জনপদ ভ্রমণ পিয়াসী আর সৌন্দর্য পিপাসুদের অন্তরকে শীতল করতে বাধ্য। এক এক ঋতুতে এক এক রকম রূপ লাবণ্যের সাজসজ্জায় সজ্জিত হলেও শীতের আবেশ আর শিশিরের জলকণা অন্যরকম মুগ্ধতা ছড়ায় হৃদয় মাঝারে। দিগন্ত জোড়া সবুজ চা বাগান দেখতে খুব ভালো লাগে। পরিবার নিয়ে একটা সুন্দর সময় কাটাইতেছি। এটা একটা ন্যাচারাল জিনিস, প্রকৃতির অনুভূতি, আসলে যখন হৃদয়ের অনুভূতির ভিতর ঢুকে যায় তখন আসলে মেন্টালিটিটা একটা ফ্রেশ হয়। বছর জুড়ে পর্যটকের আসা যাওয়া থাকলেও শীতে প্রাণ চাঞ্চল্যে মুখর থাকে সব স্পট। গত কয়েক মাস পর্যটন খরায় ভুগেছে চায়ের এই রাজধানী। তবে এবার পর্যটন মৌসুমে প্রত্যাশার পালে প্রাপ্তির হাওয়া লাগবে আশা স্থানীয়দের। আমরা যদি এই পর্যটকদের ভালো মতো সেবা দিয়ে আমরা আমাদের আপ্যায়ন করে যদি তাদের ধরে রাখতে পারি তাহলে আমাদের সুনামটা বাড়বে। মন্দাভাব কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্নও বুনছেন ব্যবসায়ীরা। খুব আশাবাদী শীতের আমেজটা সময় একটু বাড়বো, তখন হয়তো আমাদের গেস্টও একটু বাড়বো। পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। টুরিস্ট পুলিশ সহ শ্রীমঙ্গল থানা পুলিশ আমরা সবার সাথে মিটিং করেছি, আমাদের জনপ্রতিনিধি তাদেরকে সব সময় নিয়ে আমরা অবহিত করি যাতে নিরাপত্তাহীনতায় না ভোগে। মৌলভীবাজারে অর্ধশত পর্যটন কেন্দ্রে বছরে ভ্রমণ করেন প্রায় 10 লাখ পর্যটক। সময় সংবাদ, মৌলভীবাজার। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে এইডসে আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 2020 থেকে 23 সাল পর্যন্ত 4 বছরে পজিটিভ রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন রোগের তথ্য গোপন, নিয়ন্ত্রণহীন জীবনযাপন ও সচেতনতার অভাবে আক্রান্তের হার বাড়ছে তরুণদের মধ্যে। তোহা খান তামিমের রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ সালাউদ্দিন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2020 সালে এইডসে আক্রান্ত রোগী শনাক্ত হয় 658 জন। 2021 সালে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় 729 জনে, 2022-এ 947 জন এবং 2023 সালে রোগীর সংখ্যা গিয়ে ঠেকে 1276 জনে। হাসপাতাল সূত্র বলছে চলতি বছরেও বিগত বছরের তুলনায় বেড়েছে আক্রান্তের সংখ্যা। বেশিরভাগই আপনার ইয়াং 14 থেকে 18, 20, 32 এরকম 22 এই লেভেলের ছেলেগুলা বেশি আসতেছে এখন, এবং প্রতিদিনই দেখা যায় যে 5 জন, 6 জন, 7 জন, 8 জন এরকম করে
জোড়া বেঁধে বেঁধে আসে। ইয়াং এজ এরা অনেক বেশি ডেয়ারিং হয়, কোনো কিছু কেয়ার করতে চায় না, আর দেখা গেল যে আনসেফ প্র্যাকটিস আর খুবই ওপেন মাইন্ডেড হওয়ার কারণে কিন্তু আমাদের এটা দিন দিন ইনক্রিজ হয়ে যাচ্ছে। পৃথিবীর কঠিন বাস্তবতা বুঝে ওঠার আগেই HIV ভাইরাস দ্বারা আক্রান্ত শিশুটি, বাবা মার দ্বারা আক্রান্ত শিশুটি বারবার হাসপাতালে আসার কারণে ক্ষুণ্ণ হচ্ছে তার মৌলিক অধিকার। তাই বিশেষজ্ঞ চিকিৎসকের মতে সচেতনতার কোনো বিকল্প নাই। বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্ত ব্যক্তির রক্ত শরীরে গ্রহণ, ব্যবহৃত সূঁচ সিরিঞ্জ ব্যবহার, কন্ডোম ছাড়া যৌন মিলন এবং আক্রান্ত মা থেকে গর্ভাবস্থায় অথবা বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে ছড়াতে পারে এ রোগ। HIV কিন্তু এখন কিউরেবল, এটাকে বলা হয় যে ফাংশনাল কিউর। ফাংশনাল কিউর মানে হচ্ছে আপনি ওষুধ খাবেন, ভালো থাকবেন। এবং আপনি যেমন ডায়াবেটিক রোগীদের সারা জীবন ওষুধ খেতে হয়, হাইপারটেনশন রোগীদের সারা জীবন ওষুধ খেতে হয়, HIV দেওয়ার আপনি সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। ওষুধ খেলে সে ভালো থাকবে। আমরা টার্গেট থাকে যে তার যে ভাইরাসের সংখ্যা আছে, ভাইরাল লোড বলি, এটা যদি আমরা ওষুধ দিয়ে তাকে এত নিচে নিয়ে আসতে পারি যে সে আর ট্রান্সমিট করতে পারবে না। এটা কিন্তু ওষুধ দ্বারা সম্ভব। যদি ওষুধ না খায়, এই ভাইরাসের কাজই হচ্ছে বডির ইমিউনিটিকে নষ্ট করে দেওয়া। তাহলে একটা মানুষের বডির ইমিউনিটি যদি না থাকে তাহলে তার মধ্যে সব ধরনের রোগ হইতে পারে। দুনিয়াতে যত রোগ আছে সবই তার মধ্যে হওয়ার সম্ভাবনা থাকে এবং তার মধ্যে অন্যান্য সাধারণ মানুষের থেকে অনেক বেশি হবে। সচেতনতা এবং ওইটাকে এত স্টিগমাটাইজ না করা। দুনিয়াতে আরও অনেক রোগ আছে সেক্সুয়াল ট্রান্সমিটেড হয়, কিন্তু HIVর মতো স্টিগমাটাইজ আর কোনো রোগ নাই। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা কিংবা তার ব্যবহৃত থালা বাসন পোশাক ব্যবহার করা হাঁচি কাশির মাধ্যমেও এইডস ছড়ায় না বলে জানান বিশেষজ্ঞরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। স্থানীয় সময় শনিবার বরফের আস্তরণে ঢেকে যায় অঙ্গরাজ্যটির ডাঙ্কার শহরের রাস্তাঘাট। দৃষ্টিসীমা প্রচণ্ড ঝাপসা হওয়ায় বিপাকে পড়েন গাড়ি চালকরা। বন্ধ হয়ে যায় বেশ কয়েকটি মহাসড়ক। নিরাপত্তার স্বার্থে এরই মধ্যে সতর্কতা জারি করা হয়েছে উইসকনসিন, ওহাইও, পেনসিলভেনিয়ায় ও নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে। রেকর্ড করা হয়েছে 6 থেকে 12 ইঞ্চি পর্যন্ত তুষারপাত। আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে এই বৈরী আবহাওয়া। তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ। কেলেঙ্কারি ইস্যু নিয়ে অবশেষে মুখ খুললেন ভারতের আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি। বলেন, প্রত্যেক আঘাত আদানি গ্রুপকে আরও শক্তিশালী করে তোলে। এদিকে গ্রেফতারি পরোয়ানা নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতকে কোনো তথ্য দেওয়া হয়নি বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গেল কয়েকদিন ধরেই আদানি ইস্যুতে উত্তপ্ত ভারতের রাজনৈতিক অঙ্গন। মোদী সরকারের বিরুদ্ধে আদানির পক্ষ নেওয়ার অভিযোগ আনে বিরোধী দলের নেতাকর্মীরা। যদিও এ বিষয়ে এতদিন কোনো মন্তব্য করেননি মূল ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা গৌতম আদানি, এবার নিজের ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারি নিয়ে মন্তব্য করলেন তিনি। স্থানীয় সময় শনিবার ভারতের রাজস্থানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন তিনি। মার্কিন আদালতে গ্রেফতারি পরোয়ানার পর প্রথম জনসম্মুখে আসেন এই ধনকুবের। ভারতীয় ধনকুবের ও আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বলেন, তার প্রতিষ্ঠান বিশ্বমানের নিয়ন্ত্রক নীতিমালা অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ। এর আগেও অনেকবার এমন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তারা। প্রতিটি আক্রমণ আদানি গ্রুপকে আরও শক্তিশালী করে তোলে এবং প্রতিটি বাধা তাদের আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে বলে জানান ভারতীয় এই ধনকুবের। No one from the Adani side has been charged with any violation of the FCPA or any conspiracy to obstruct justice. Yet, in today's world, negativity spreads faster than facts. And as we work through the legal process, I want to reconfirm our absolute commitment to world-class regulatory compliance. এদিকে আদানি সহ বাকি 3 জনের গ্রেফতারি পরোয়ানা নিয়ে ভারতকে কোনো তথ্যই দেয়নি মার্কিন আদালত। স্থানীয় সময় শুক্রবার এই কথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি আরও জানান, অভিযুক্তদের সমন কিংবা গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত নোটিশ পাঠানোর কোনো অনুরোধ করা হয়নি। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ।
সুইডেনে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত গাড়িতে বিশেষ শীতকালীন চাকা ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। শীতকালীন চাকা ব্যবহার না করলে জরিমানার পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় ড্রাইভিং লাইসেন্সও বাতিল হতে পারে। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। শীত প্রধান উত্তর ইউরোপের দেশ সুইডেন, যেখানে শীতের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে রাস্তাঘাট। এই পরিস্থিতিতে সাধারণ চাকায় গাড়ি চালানো প্রায় অসম্ভব। দেশটিতে অক্টোবর থেকে মধ্য এপ্রিল পর্যন্ত গাড়িতে শীতকালীন চাকা ব্যবহার করা হলেও ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত তা বাধ্যতামূলক। নিয়ম না মানলে গাড়ি চালকের জরিমানার পাশাপাশি বাতিল হতে পারে ড্রাইভিং লাইসেন্সও। সুইডেনে শীত এবং গ্রীষ্মের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন চাকার ব্যবহার। পরিস্থিতি বিবেচনায় সাধারণত 16 এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত শীতকালীন চাকা ব্যবহার নিষিদ্ধ। এই গাড়ির চাকাটা শীতকালেই শুধু ব্যবহার করা হয়। এই গাড়ির চাকার মধ্যে এক ধরনের বিশেষ ফিন দেওয়া আছে, যেটা বরফের মধ্যে আমাদের চলতে অনেক সুবিধা হয়। এই 1 তারিখের মধ্যে যদি গাড়ির চাকা পরিবর্তন করা না হয় তাহলে আপনাকে পুলিশ হয়তো জরিমানাও করতে পারে। সুইডেনে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি শীতের রাস্তায় বিভিন্ন পরিস্থিতিতে ঝুঁকি মোকাবেলায় বিশেষ প্রশিক্ষণ নিতে হয়। দেশটিতে সড়ক দুর্ঘটনায় এখনো প্রতি বছর মারা যান 200-র বেশি মানুষ। তবে এই সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে কাজ করছে সুইডিশ সরকার। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাজ্যে শেখ হাসিনার ঘনিষ্ঠদের বিপুল সম্পদের সন্ধান। পাচারের অর্থে সালমান সুবাহান সহ রাজনৈতিক ব্যবসায়ীদের অসংখ্য ফ্ল্যাট, বাড়ি। গার্ডিয়ানের প্রতিবেদন। এ ছিল সকালের সময়। সঙ্গেই থাকুন সময়ের।